কিছুক্ষণ আগে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, কয়েক হাজার মানুষ ছিল। এই বড় পর্দায় খেলা দেখাচ্ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে। তো কয়েক হাজার মানুষ যারা ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে, ইউনিভার্সিটির বাইরেরও অনেকে এসেছিল এবং অবশ্যই তারা সবাই অনেক একটা কি বলবো, একটা অসম্ভব স্বপ্ন নিয়ে এসেছিল যে বাংলাদেশ অন্তত ভারতের সঙ্গে একটা অংশ ভেবেছিল যে জিতবে, আরেকটা অংশ ভেবেছিল অন্তত কিছু একটা করবে, ভালো কিছু খেলবে। এবং আমি সেই দলে ছিলাম যে বাংলাদেশ ভারতের সঙ্গে একটা দুর্দান্ত ম্যাচ খেলবে। এখন বাংলাদেশ ভারতের ম্যাচ নিয়ে যেটা হয়, সোশ্যাল মিডিয়ায় হাইপটা যায় এখানে, ওই যে একটা আমরা মিম দেখি না, যে হাইপ এখানে কিন্তু অ্যাকচুয়ালি পারফরমেন্সটা এখানে। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ম্যাচটা আমার কাছে দিন শেষে এরকম হয়ে দাঁড়িয়েছে, হাইপ ছিল এখানে কিন্তু পারফরমেন্সটা এসে দাঁড়িয়েছে একদম মাটিতে, এবং সেটা বাংলাদেশের এন্ড থেকে। ক্রিকেটে যে ড্র বলে কিছু নেই, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম সেটা প্রায়ই ভুলে যায়। ফুটবলে ড্র হতে পারে, আপনি এক এক গোল খেলে, যেমন কালকে আমি বলি একটা বিগ ম্যাচ হয়েছে, ফ্রান্স নেদারল্যান্ডস ড্র হয়েছে। বাংলাদেশ যেন ভারতের সঙ্গে এবং আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করার চিন্তা করে খেললো, খুবই সেফ অ্যান্ড সাউন্ড, খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে খেলে জয় হারের আগে হচ্ছে যেন আমরা উইকেটে থাকলাম। আজকে যেরকম 20 ওভার ব্যাট করলো, 8 উইকেট পড়লো এবং 50 রানে হেরে মাঠ থেকে বের হলো। অস্ট্রেলিয়ার সঙ্গে ডাকওয়ার্থ লুইসে 28 রানে হেরে শেষ হলো। টিএসসির এই চায়ের মতো, টিএসসির চাটা কখনো পুরনো হয় না, বরং আরো নতুন হতে থাকে দিন দিন। বাংলাদেশের ব্যাটিংটা কখনো নতুন হয় না, সবসময় পুরনো থেকে যায়। অর্থাৎ আপনি যদি 20 বছর আগে যে ব্যাটিং দেখেন, যে অ্যাপ্রোচ, রক্ষণাত্মক ভঙ্গি, উইকেটের শুরুতে সেট হওয়া, এবং তারপর একসময় একটা ডিসেন্ট ইনিংস, 20 বলে 22, 15 বলে 15, 100 স্ট্রাইক রেট খেলে বের হওয়া, যে ক্রিকেটটা ধরেন আজ থেকে 5 বছর 10 বছর আগে অন্যান্য দল খেলে শেষ করে দিয়ে এখন নতুনভাবে খেলা হচ্ছে টি-20টা, সেখানে বাংলাদেশ এখনো ওই অতীতটা ধরে রাখার চেষ্টা করে বাংলাদেশের, বিশেষ করে টপ অর্ডার। এবং এই ম্যাচে আমি যেটা বললাম যে আসলে ক্রিকেটে ড্র বলে গেছি না, কিন্তু বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে এটাই মনে হচ্ছিল। লিটন কুমার দাস পরপর 2 ম্যাচে ভয়ঙ্করভাবে হতাশ করলেন। তিনি যদি এক বলে 0 রান করে আউট হয়ে যেতেন সেটা ছিল একরকম বিষয়, কিন্তু তিনি যখন 10 বল খেলে এবং নিজে যখন বোঝায় যে তিনি আজকে আসলে উইকেটে সেট হওয়ার জন্য খেলার চেষ্টা করছেন, বড় শট খেলবেন না, নিজের উইকেটটা থ্রো করবেন না, সে তিনিও দিন শেষে উইকেটটা থ্রো করে চলে আসছেন। এবং এটাই হচ্ছে তখন কষ্টটা, দুঃখটা আরো বেশি বাড়িয়ে দেয়। এবং আমি যদি শুরু থেকে দেখি, বাংলাদেশের ব্যাটিংয়ে যখন 197 রানের টার্গেট করে আপনি নেমেছেন, পাওয়ার প্লে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই পাওয়ার প্লেতে আজকে বিরাট কোহলি, রোহিত শর্মা কিভাবে খেলেছে আমরা দেখেছি। সেই পাওয়ার প্লেতে বাংলাদেশের 2-3 ব্যাটসম্যান একমাত্র শান্ত কিছু লফটেড শট খেলেছেন, বাকিদের মধ্যে খুব একটা বড় শট খেলার, ওভার দ্য টপ খেলার টেন্ডেন্সিটাই মিস করে গেছে। এবং এ কারণেই 197 রান টার্গেট এমনিতেই তো বড়, সেটা দিন শেষে আরো বেশি বড় হয়ে গিয়েছে। লিটন কুমার দাস আসলে বেশি হতাশ করেছেন, কারণ তিনি যখন নামছিলেন কমেন্ট্রিতে ছিলেন আশরাফ বুগলি, এবং তিনি মনে করিয়ে দিচ্ছিলেন গত বিশ্বকাপে ভারতের সঙ্গে লিটন কুমার দাসের একটা ইনিংস রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল। এবং আজকে এ কারণে যখন বাংলাদেশ প্রথম উইকেটটা হারায়, রোহিত শর্মার সেলিব্রেশনটা ছিল চোখে পড়ার মতো। এবং তারপর ভারত আসলে জানে এই ম্যাচে কি হতে যাচ্ছে। আজকে আপনি দেখেন, গত ম্যাচে আপনি ম্যাচের একটা সিচুয়েশনে রিশাদকে দিয়ে বাজি খেলিয়েছেন, তাকে আগে নামিয়েছেন, এবং তখন আপনি প্রথমে ব্যাট করছিলেন। আজকে যখন আপনি পরে ব্যাট করছেন, বড় রান চেস করছেন, এবং যেই ম্যাচটা আসলে জয়ের কোনোই বিকল্প নেই, এই ম্যাচে ড্র করলে আপনি 1 পয়েন্ট নিয়ে পরের ম্যাচে আপনি সেই সুবিধাটা পাবেন না, কারণ ক্রিকেটে ড্র বলে কিছু নেই, আবারও বলতে হচ্ছে। সো আপনি হেরে যাচ্ছেন, সেখানে আপনি কেন না একটা বাজি খেলেন। আজকে রিশাদ যে ইনিংসটা শেষ দিকে নেমে খেলেছেন, সেই ইনিংসটা যদি তিনি আরেকটু আগে নেমে তিনি বা অন্য কেউ একটা খেলতেন, এই ম্যাচটা বাংলাদেশ আরো বেশি হয়তো ক্লোজ হতে পারতো। সেটা দিন শেষে হয়নি। সাকিব আল হাসান টানা ব্যর্থতায় যাচ্ছেন বোলিংয়ে এবং ব্যাটিংয়ে। এই সাকিবকে আসলে আমরা তো চিনি না, বাংলাদেশ দল বোধহয় এটা বুঝতে পেরেছে, এবং সে কারণে নাজমুল হোসেন শান্ত কিন্তু তাকে বোলিংয়ে আমরা দেখছি না যে তাকে পুরো বোলিংটা করাচ্ছেন। এবং আজকে সাকিব লাকিলি একটা উইকেট পেয়েছেন আমি বলবো, কিন্তু যে পরিমাণ তিনি রান সেটার জন্য কনসিড করেছেন, সেটা আসলে মোটেই সাকিবীয় সুলভ নয়। বাংলাদেশ দলের তাহলে আসলে এখন অপশনটা কি করতে পারে? শেষ ম্যাচ যখন আফগানিস্তানের সঙ্গে নামবে বাংলাদেশ দল, ওই সময় তো আসলে আর অপশন থাকবে একটাই, যে আমাদের যে 2 জন ক্রিকেটার এখনো সুযোগ পায়নি, তানভীর এবং শরীফুল, তাদেরকে হয়তো খেলানো যেতে পারে। কিন্তু একই সঙ্গে এটাও ইম্পর্টেন্ট, আপনি বিশ্বকাপটা কিভাবে শেষ করছেন। আপনি যদি হাই নোটে থেকে শেষ করেন, একটা জয় দিয়ে শেষ করেন, এগেইন আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে যেটার ফলাফলই হোক, তার চেয়ে অনেক বেশি আলোচনা দেবে আফগানিস্তানের সঙ্গে ফলাফলটা আসলে কেমন হয় সেটার উপর। কারণ হচ্ছে এই হারগুলো হয়তো শেষ পর্যন্ত দিন শেষে তারা বড় দল জিতেছে, কিন্তু আফগানিস্তানের সঙ্গে হারটা অনেক বেশি বেদনাদায়ক হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য, অনেক বেশি ব্যাকফায়ার করে। সো এই ম্যাচ নিয়ে আসলে আর নতুন করে কিছু বলার নাই, মানে বেশ হতাশ আসলে অন্য সবার মতো আমিও। তবে প্রাপ্তি দুইটাই যথারীতি তানজিম হাসান সাকিব
কি দুর্দান্ত না বল করলেন আজকে বাংলাদেশ দল, যেখানে প্রত্যেকটা বোলার রান লিক করেছেন, সেখানে সাকিবকে কিন্তু ভারতের সেটেল ব্যাটসম্যানরাও খুব ঠান্ডা মাথায় খেলতে বাধ্য হয়েছেন। 4 ওভার 32 রান দিয়েছেন তিনি মাত্র। এবং রিশাদ হোসেনের তিনি যেভাবে প্রথম বোলিং এসে ছক্কা খেয়ে পরের বলে বোল্ড করে দিয়েছেন, সেটা ছিল আসলে একজন লেগ স্পিনারের স্টেটমেন্ট যে তিনি তার জায়গা থেকে অ্যাকচুয়ালি সরবে না। কোনো ডিফেন্সিভ অ্যাপ্রোচে রিশাদ যাননি এবং রিশাদের প্লাস বাড়তি পাওয়াটা ছিল ব্যাটিংয়ে। এটা জাকের আলীকে যে জন্য নেওয়া হলো, এই বেচারার জন্য এখন খারাপ লাগছে। তাসকিনকে ড্রপ করে তাকে নেওয়া হচ্ছে, বাংলাদেশ একজন বোলার কম নিয়ে আগে বল করলো। খুবই সারপ্রাইজিং ছিল আজকের টিম সিলেকশন এবং টসের ডিসিশন ক্যাপ্টেনের। এবং শেষ পর্যন্ত জাকের আলীর উপর আসলে বেচারার উপর আজকে বেশি সমালোচনাটা যাবে দিন শেষে, কারণ তার দিকে একটা ফোকাস ছিল, তিনি সুযোগ পেয়েছেন, কাজে লাগাতে পারেননি এবং ওই সিচুয়েশন আসলে কাজে লাগানোর উপায়ও নেই। বাংলাদেশ আজকে অবধারিতভাবে উচিত ছিল জাকের আলী অথবা রিশাদকে উপরে খেলানো। সাকিব টানা ব্যর্থ হচ্ছেন, মাহমুদুল্লাহ রিয়াদকে বরং তার আগে নামানোটা দরকার ছিল। বাংলাদেশ যখন কোনো কিছু করছে না, ব্যাটিং অর্ডারে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যাটিং অর্ডারে আসলে একটা কিছু চেঞ্জ করে শাফল করে দেখাটা জরুরি। আমি নিশ্চিত বাংলাদেশ এখন তো আর বিশ্বকাপের কিছু নেই, হয়তো আফগানিস্তানের সঙ্গে আমরা শেষ ম্যাচে কিছু একটা দেখবো সেরকম। বাট এই ম্যাচের পরে এখন দিন শেষে আর কি করার, টিএসসিতে দাঁড়িয়ে চা খাই। আর জানি না ঘুম হবে কিনা আপনাদের, কারণ এই ম্যাচগুলো আসলে বেশি বেদনাদায়ক। পোড়াই কেন, আগে বাংলাদেশ সবসময় যেরকমই হোক অ্যাটলিস্ট হৃদয় জিততো, তাই না? আমরা ম্যাচ হারছি কিন্তু হৃদয় জিতছি, কিন্তু এখন বাংলাদেশ কিছুই জিততে পারছে না, না হৃদয়, না কলিজা, না ম্যাচ। ফলে আমরা যুক্তরাষ্ট্রে যে পারফরমেন্সটা করে আসলাম সুপার 8-এ, স্বাভাবিকভাবে স্বপ্নটা বড় হলো, সেটা ওয়েস্ট ইন্ডিজে এসে স্পোর্টিং উইকেটে এসে পুরোপুরিভাবে ফেইল করছে এবং মুখ থুবড়ে পড়ছে। এবং এইটা আসলে আমাদের টি-20 ক্রিকেটটাকে যেন আমরা আবারও, ওই যে 5-10 বছর আগের কথা বলছি, যে জায়গায় ছিলাম ঠিক সেই জায়গাতে আমরা আবারও যেন নিজেদের ব্যাক টু দ্য প্যাভিলিয়ন একই জায়গায় নিয়ে যাচ্ছে। উত্তরণের পথ কি সামনে জানি না আমি, আপনাদের কি আছে পরামর্শ, সাজেশন নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।